শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে দেশের শিল্প খাতে। বিভিন্ন খাতে মোট উৎপাদন কমে গেছে 24%। আবারও ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওয়াশিংটনে গুলিবর্ষণ, ধরা পড়েছে হামলাকারী। অক্ষত মার্কিন প্রেসিডেন্ট জানালেন এই হামলার সঙ্গে ইরানের সম্পর্ক নেই। পিবিআই বিশ্বাস করে সাবেক ডিজিএফআই সদস্য হাফিজুর তনু হত্যাকাণ্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। অপর দুই সন্দেহভাজন সেনা সদস্যকে ধরতে চেষ্টা চলছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প কারখানা বড় ধরনের চাপে পড়েছে। জ্বালানি তেল ও গ্যাসের ঘাটতি এবং লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমেছে। এর সঙ্গে পরিবহনের বাড়তি ব্যয়ও যুক্ত হয়েছে। গত 2 মাসে তৈরি পোশাক, ইস্পাত, সিমেন্ট, ঔষধ, হিমায়িত মৎস্য, ভোগ্যপণ্য তৈরির কারখানায় উৎপাদন কমেছে গড়ে 24%। একই সময়ে পরিচালন ব্যয় বেড়েছে 30%-এর বেশি। দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামে সচল থাকা 1676টি শিল্প কারখানার মধ্যে পোশাক, রি-রোলিং মিল, জাহাজ ভাঙা ও সিমেন্টের মতো ভারী শিল্পগুলোই প্রধান। জ্বালানি সংকটের কারণে এ ধরনের শিল্পে উৎপাদন প্রায় 1/4 কমেছে। এছাড়া সাভার আশুলিয়ায় 3.5 শতাধিক সচল পোশাক কারখানা ও আনুষঙ্গিক প্রতিষ্ঠান আছে। সেগুলোতে দৈনিক উৎপাদন 1 লাখ পিস থেকে নেমে এসেছে 80 থেকে 90 হাজারে। গাজীপুরে ছোট বড় প্রায় 5,000 শিল্প কারখানা রয়েছে, যার একটি বড় অংশ টেক্সটাইল ও ডাইং। এখানে বিদ্যুৎ ঘাটতি 30% পৌঁছে যাওয়ায় উৎপাদন কমেছে প্রায় 25%। অন্যদিকে নারায়ণগঞ্জে, রূপগঞ্জে প্রায় 2000 ছোট বড় বস্ত্র ও পোশাক কারখানায় ঘন ঘন লোডশেডিংয়ে উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এছাড়া কুমিল্লার রপ্তানিমুখী বিভিন্ন ইউনিট, ময়মনসিংহের ভালুকা এলাকার টেক্সটাইল হাব এবং খুলনার সহস্রাধিক হিমায়িত মৎস্য ও পাটজাত পণ্য উৎপাদনকারী কারখানায় উৎপাদন 25 থেকে 30% পর্যন্ত কমেছে। উৎপাদন কমার পাশাপাশি দ্রুত বাড়ছে ব্যয়। জ্বালানি সংকটে জেনারেটর নির্ভরতা বাড়ায় অনেক ক্ষেত্রে বিদ্যুতের তুলনায় খরচ দ্বিগুণ হয়েছে। পরিবহন ব্যয় 20 থেকে 40% পর্যন্ত বেড়ে যাওয়ায় সময়মতো পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে অনেক উদ্যোক্তাকে বাড়তি খরচে বিকল্প ব্যবস্থায় যেতে হচ্ছে। এর সঙ্গে কাঁচামালের আন্তর্জাতিক মূল্য বৃদ্ধি যুক্ত হয়ে রপ্তানি খাতেও চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় বিকট গুলির শব্দের পর দ্রুত সেখান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। 25 এপ্রিল শনিবার রাতে যে হোটেলে এই ঘটনা ঘটেছে সেটির নাম ওয়াশিংটন হিলটন। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে 7 থেকে 8টি গুলির শব্দ শোনার পর প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি এবং অন্য অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। প্রচণ্ড গুলির শব্দের সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা চিৎকার করে সবাইকে টেবিলের নিচে আশ্রয় নিতে বলছিল। আমন্ত্রিত অতিথিদের কেউ মেঝেতে লুটিয়ে পড়েন, কেউ আবার আশ্রয় নেন টেবিলের নিচে। পরবর্তীতে আটক করা হয় ওই ঘটনায় জড়িত শুটারকে। আটকের পর আটককৃত শুটারকে সোমবার আদালতে তোলা হবে বলেও জানিয়েছে অ্যাটর্নি অফিস। সেখানে তার বিরুদ্ধে 2টি চার্জ আনা হয়েছে। এদিকে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন হিলটন হোটেলে নৈশভোজের অনুষ্ঠান চলাকালে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। ট্রাম্প বলেন, এ ঘটনায় একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন, কারণ তিনি খুব ভালো বুলেট প্রুফ ভেস্ট পরেছিলেন। ট্রাম্প বলেন, গত কয়েক বছরে এটি প্রথম ঘটনা নয় যেখানে কোনো রিপাবলিকানকে একজন সম্ভাব্য হত্যাকারী দ্বারা হামলার শিকার হতে হয়েছে। গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 26 এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমান এই নির্দেশ দেন। মামলার অন্য 2 প্রধান সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিন আলমকে গ্রেপ্তারে
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই বর্তমানে জোর তৎপরতা চালাচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 52 বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান তনুকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে আসতেন এবং তার মাধ্যমেই তনুর সাংস্কৃতিক পরিমণ্ডলে যাতায়াত শুরু হয়। পিবিআই কর্মকর্তাদের মতে হাফিজুর রহমান এই হত্যাকাণ্ডের ঘটনাক্রমের সাথে নিবিড়ভাবে জড়িত। যদিও তিনি অত্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত এবং ডিজিএফআই এর মতো গুরুত্বপূর্ণ সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকায় তার কাছ থেকে তথ্য বের করা বেশ জটিল ছিল। তবুও রিমান্ডে তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্যের বিস্তারিত এখনই প্রকাশ করতে রাজি হননি কর্মকর্তারা। দেশের 6 জেলায় বজ্রপাতে 12 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মারা গেছেন গাইবান্ধায় 2 কিশোর সহ 5 জন। এছাড়া বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জে 2 জন করে মারা গেছেন। পঞ্চগড় ও নাটোরে 1 জন করে মৃত্যু হয়েছে। 26 এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। রোববার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাতে 2 কিশোর সহ 3 জনের মৃত্যু হয়। এদিকে জেলার ফুলছড়ি উপজেলার দেলুয়াবাড়ি চরের নদীর ঘাট থেকে ঘোড়ার গাড়িতে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মানিক মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বর আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বগুড়ার গাবতলীতে বাড়ির পাশে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের আটোয়ারির একটি বাগানে চা পাতা তোলার সময় বজ্রপাতে সোহরার্দি নামে একজন চা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ 26 এপ্রিল বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের 75তম প্রতিষ্ঠা দিবস। 1952 সালে এই দিনে জন্ম হয় বামপন্থী এই সংগঠনের। ছাত্র ইউনিয়ন নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। ভারতের অন্যতম খ্যাতিমান আলোকচিত্রী রঘু রায় আজ রোববার নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল 83 বছর। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন প্রথম সারির। তিনি ভারতের দ্য স্টেটমেন্ট পত্রিকার প্রধান আলোকচিত্র সাংবাদিক হিসেবে মুক্তিযুদ্ধের সময় ভারতের আশ্রয় শিবির ঘুরে ঘুরে উদ্বাস্তু বাংলাদেশিদের অবর্ণনীয় কষ্টের জীবনযাত্রা তুলে ধরেন তার ক্যামেরায়। পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে প্রবেশ করে মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ যুদ্ধের দৃশ্য, চূড়ান্ত বিজয়ের পর বিজয়ী মুক্তিযোদ্ধাদের দেশে ফেরা ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য তার ক্যামেরায় ধারণ করেছিলেন। রঘু রায়কে নিয়ে বাঙালিয়ানার একটি বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবস 26 এপ্রিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে 172টি কোম্পানির শেয়ারের দর, তবে বেড়েছে গতদিনের তুলনায় টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 17.59 পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5316 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস 1.44 পয়েন্ট কমে 1065 পয়েন্ট এবং ডিএস30 সূচক 11.36 পয়েন্ট বেড়ে 2026 পয়েন্টে অবস্থান করছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তি চান সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। তিনি মনে করেন এটি হবে দেশের নারী ক্রিকেটের জন্য এক যুগান্তকারী ও ইতিবাচক পদক্ষেপ। 25 এপ্রিল ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে রুমানা জানান, বিসিবির বোর্ডে যদি নারী ক্রিকেটারদের মধ্য থেকে কেউ পরিচালক হিসেবে আসেন তবে তা মাঠের ক্রিকেটের উন্নয়ন ও নারীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন 11 সদস্যের অ্যাডহক কমিটির বিসিবির অন্তর্বর্তীকালীন কার্যক্রম পরিচালনা করছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচন আয়োজনের তোড়জোড় চলছে। এই প্রেক্ষাপটেই নারী ক্রিকেটারদের মধ্য থেকে পরিচালক নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে।
বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।